আজ যেই ঘটনার কথা আপনাদের জানাবো সেটা একেবারে সত্যি ঘটনা। পরিতোষবাবু মানে আমার এই গল্পের মুখ্য চরিত্রের সাথে এই ঘটনাটি ঘটেছে। সত্য ছুঁই ছুঁই পরিতোষবাবু নিজেকে নিঃশেষ করে যেই ছেলেদের লেখাপড়া শিখিয়ে বড় করেছেন, নিজেদের পায়ে দাঁড় করিয়েছেন, তারা কিনা এই শীতের মাঝরাত্রে তাকে বিছানা থেকে তুলে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমাদের মা বাবা আমাদের মানুষ করতে নিজেদের জীবনের কত কিছুই যে ত্যাগ করেন তার নতুন করে বলার থাকে না। তাদের শখ আহ্লাদ স্বপ্ন শৌখিনতা সব কিছুর বলিদান হয়ে যায় আমাদের স্বপ্ন পূরণ করতে। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা আমরা সকলেই জানি। তারপরেও সেই সন্তানরা বাবা মাকে যদি শীতের রাত্রে বিছানা থেকে তুলে বের করে দিতে চায়, তাহলে সেই বাবা মায়ের মনের অবস্থা কি হয় বলুন তো। পরিতোষ সরকার হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। কলকাতার ঢাকুরিয়ায় নিজেদের বাড়ি থাকলেও পরিতোষ বাবুকে চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছিল। কর্মক্ষেত্রেও তার আশেপাশের লোকজন তাকে কিপ্টে বলে জানলেও ঈশ্বর জানতেন যে তিনি তার দুই সন্তানের পড়াশোনায় কোনো দিন কৃপণতা দেখাননি। আসলে সামান্য মাইনেতে তার পক্ষে দুটি সংসার সামলানো মুশকিল ছিল, তাই তিনি নিজের ব্যাপারে কৃপণতা করতেন। তবে তার দুই ছেলে প্রবাল ও শৈবালকে তিনি কোনো কিছুর অভাব বোধ করতে যেমন দেননি, তেমন আবার চাহিদার আধিক্য জিনিসও দেননি। মধ্যবিত্ত পরিবারের সকল আদর্শে তাঁদের মানুষ করেছিলেন। স্ত্রী মৃদুলাকে তিনি যোগ্য সহধর্মিণী হিসাবে পেয়েছিলেন। মৃদুলা যেমন শাসন ও স্নেহে তার ছেলেদের মানুষ করেছেন, তেমনি পরম যত্নে শ্বশুর শাশুড়ি দেখাশোনাও করেছেন। তবে মৃদুলার একটাই অভিযোগ ছিল যে তিনি তার স্বামীকে বেশি কাছে পাননি। পরিতোষবাবু খুব হিসেব করে জীবনটা চালিয়েছিলেন, কিন্তু শেষের দিকে জীবন হিসেব মেলাতে দিল না। তার ছেলেরা যথাসময়ে স্বাবলম্বী হলো এবং সময় মতো বিয়েও দেন। বৌমা দুজনেই খুব ভালো মেয়ে, অনেকটা তাদের শাশুড়ির মতন। ছেলেরা বাড়িতে সব সময় হাসি মজা করে দিন কাটাচ্ছিল। এই অবধি তার সব কিছুই ভালোই চলছিল, কিন্তু হিসাবের গণ্ডগোল হলো তার অবসর নেওয়ার পর। অবসর নেওয়ার সময় তিনি ছিলেন পুরুলিয়ায় একটি প্রত্যন্ত গ্রামে। মাওবাদী অধ্যুষিত এই গ্রামে কোনো শিক্ষক আসতে চাইছিল না। তার অবসর নেওয়ার পর তার জায়গায় কেউ না আসাতে তিনি ছাত্রছাত্রীদের ফেলে আসতে পারছিলেন না। তারপরেও 3টা বছর সেখানে তিনি কাটিয়ে দিলেন। তারপর যখন বাড়ি ফিরে এলেন, তখন ভাবলেন এইবার মৃদুলার সাথে বাকি জীবনটা কাটাবেন। ঠিক তখনই মৃদুলা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হলেন। দীর্ঘ 6 বছর লড়াই করে মৃদুলা পরিতোষবাবুকে ছেড়ে চলে গেলেন। এই 6 বছর ধরে পরিতোষবাবু মৃদুলাকে নিয়ে মুম্বাই ও কলকাতা ছোটাছুটি করেছেন। ছেলেদের গায়ে একটু আঁচ লাগতে দেননি। ছেলেরা এগিয়ে এলে বলেছেন, তোরা ব্যস্ত হোস না, নিজেদের কাজ কর, আমি তো আছি, দরকার পড়লে তোদের ডাকবো। মৃদুলার মৃত্যুর পর প্রায় 2 মাস পরিতোষবাবু একটু দিশেহারা হয়ে গিয়েছিলেন, নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন। আস্তে আস্তে যখন স্বাভাবিক হতে শুরু করলেন, দেখলেন তার ছেলেদের মধ্যেও পরিবর্তন হয়েছে। তারা কিছু একটা বিষয়ে আলোচনা করে, আবার তর্কও করে। উনি সামনে আসলে চুপ করে যায়। নাতি নাতনিরাও তাকে এড়িয়ে যায়। পরিতোষবাবু মৃদুলার ছবির সামনে গিয়ে বললেন, তুমি চলে যাওয়ার সাথে সাথে ছেলেরাও যেন দূরে চলে গেল। জানুয়ারি মাসের মাঝামাঝি সেদিন শীতটা একটু যেন জাঁকিয়ে পড়েছে, তার উপর মেঘলা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। পরিতোষবাবুর শরীরটা একটু খারাপ লাগছিল। সকাল থেকেই গলাটা খুসখুস করছিল, মনে হয় সর্দি লাগবে। বড় বৌমা আদা চা করে দিয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না। পরিতোষবাবুর মনটা খারাপ হয়ে গেল। বিকেলে দেখলেন 2 বৌমার বাপের বাড়ির থেকে লোকজন এসেছে, কিন্তু কেউ তার সাথে দেখা করতে এলো না। রাতে যথারীতি ছোট বৌমা এসে খাবার দিয়ে গেল, কিন্তু একটা কথাও বলল না। শুধু বলল, রাতে দরজায় ছিটকিনি লাগাবেন না, কিছু হলে যেন দরজা ভাঙতে না হয়। পরিতোষবাবু বুঝলেন শুধুমাত্র কর্তব্য পালন করছে। রাতে খেয়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন। সবেমাত্র চোখে ঘুম এসেছে,
অমনি দাঁড়াম করে দরজা খুলে তার দুই ছেলে ঢুকে পড়ল। চলো চলো, ওঠো, এখনই ঘর খালি করো, প্রবাল বলে উঠল। মানে কোথায় যাব আমি? পরিতোষবাবু ঘাবড়ে গিয়ে বললেন। বাইরে, এখন থেকে তুমি বাইরের ঘরে থাকবে, প্রবাল ঝাঁঝিয়ে বলল। কেন বাইরে কেন? এটা আমার ঘর। আমাদের শ্বশুর শাশুড়ি এসেছেন, ওনারা এখানে মানে এই ঘরে থাকবেন, তাই তুমি বাইরে যাবে, শৈবাল বলল। আমি বাইরে কোথায় গিয়ে থাকবো এই এত রাতে, এই ঠান্ডায়? না না, আমি কোথাও যাব না, পরিতোষবাবু বললেন। এই বুড়ো মুখের কথায় যাবে না ভাই, ওনাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে চল। ধর, তুই ওনার পাটা ধর, আমি ওনার হাত ধরছি, প্রবল বলে উঠল। এই এই কি করছিস তোরা? ছাড় ছাড়, আমায় ছেড়ে দে। বৃদ্ধ বাবার সাথে কি করছিস তোরা? পরিতোষবাবু বললেন। বাবার কথায় কান দিল না প্রবাল ও শৈবাল। জবরদস্তি চ্যাংদোলা করে দুইজনে পরিতোষবাবুকে ওনার ঘর থেকে বের করে বাইরের ঘরের সোফার ওপর বসালো। পরিতোষবাবু দেখলেন সোফার উল্টো দিকে তার দুই বেয়াই বসে তার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছেন। পরিতোষবাবু রেগে তাদের কিছু বলতে যাবেন, এমন সময় তার ছোট্ট নাতনি তার কোলে উঠে বলল, দাদাই হ্যাপি বার্থডে। এবার তিনি লক্ষ্য করলেন সামনে টি টেবিলের ওপর একটা কেক মোমবাতি দিয়ে সাজানো। প্রবাল হেসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? আমরা কত দিন ধরে নানান প্ল্যান করেছি, তা এই ইউনিক প্ল্যানটা কেমন লাগলো তোমার? এবার ফুট করে মোমবাতিগুলি নিভিয়ে ফেলো তো, কাল হবে পার্টি। বলছি কি বুড়ো, 70টা মোমবাতি আর কেকের পাশে রাখা যাবে না, সারা বাড়িতে লাগিয়ে রাখবো, তুমি ঘুরে ঘুরে ফুট করে করে নিভাবে। শৈবাল হেসে বলল, বড় বৌমা আমার চপ্পলটা একটু নিয়ে এসো তো মা, আর এই ছোট বৌমা এই ফাজিল দুজনকে এই ঘরে রেখে সবাইকে নিয়ে তোমার ঘরে যাও, আর হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়ে যাও, আজ ওদেরকে একটু বাপের জন্মদিন খাইয়ে দিই।